সতীশ হালদার। সতীশ হালদার রেলওয়েতে চাকরি সূত্রে কাটিহারে থাকেন। কলকাতা থেকে মঠে যাবার সময় শ্রী শ্রী ঠাকুর এই পথ দিয়ে যান, তাহার কাটিহারে যাত্রা বিরতি করেন। সতীশদা কাশীর গম্ভীরায় গিয়ে ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে আসেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তুমি আমার বইগুলি তো প্রচার করতে পারো। শ্রীগুরুর আদেশ শিরোধার্য। সতীশদা সেই থেকে ঠাকুরের বই প্রচারে লেগে গেলেন। পোস্টার ছাপিয়ে জেলার শহরগুলোয় ছড়িয়ে দেন। তাতে ভালো সাড়া পাওয়া যায়। রেল কর্মচারীদের উদ্বুদ্ধ করে একটা পাঠাগার প্রতিষ্ঠা করেন। সেখানে ঠাকুরের বই সাজিয়ে দেন। পরিচালনের দায়িত্ব নিজের হাতেই রাখেন। শ্রী শ্রী ঠাকুরকে চিঠি লেখেন সরজমিনে দেখে যেতে। শ্রী শ্রী ঠাকুর নামলেন কাটিহারে। দেখে শুনে খুশি হলেন। সেবার মন্ত্র দিলেন সতীশদার স্ত্রী সুশীলা দেবীকে। ডাক্তার লাহিড়ী ঠাকুরের সঙ্গে দেখা করতে এলেন। জিজ্ঞেস করলেন, দেহটা তো চিরস্থায়ী নয়, আপনার পরে কি হবে? ঠাকুর জবাব দেন, ব্যাস বশিষ্ঠের পরে যা হয়েছে তাই হবে। হিমালয় থেকে বেরিয়ে আসবে। হিমালয়ে আর কেউ আছে কি? আমি তো হিমালয়, আমার চেয়ে কে আর আছে? ঠাকুর বললেন, আমি তো হিমালয়, আমার চেয়ে কে আর আছে? বিরাট কেউ একজন বেরিয়ে আসবে আমার ভিতর থেকে। মঠাশ্রম করছি কেন? গৃহশিক্ষক পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় সতীশদার ছেলে তারককে পড়ায়। ঠাকুর তারককে নানা নানা বলে ডাকতেন। হ্যাঁ হ্যাঁ, তাকে ঠাকুর নানা বলে ডাকতেন। তার পড়া কেমন ধারা হচ্ছে তাই দেখবার জন্য গৃহশিক্ষকের ঘরে গিয়ে বসলেন। শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞেস করলেন, নানার কেমন পড়াশোনা হচ্ছে? পূর্ণচন্দ্র কি আর জবাব দেবেন? ঠাকুর বললেন, তুমি তো গুরুমশাই, আমি গুরু, কাজটা আমাদের একই রকম, কি বলো? তুমি গুরু মশাই, পাঠ শিক্ষা দাও, আর আমি গুরু, আধ্যাত্মিক শিক্ষা। তুমি ছেলেদের ভিত গড়লেই তো আমি ইমারত গড়ব। ফাঁকি দিলে ওরাও ফাঁকি শিখবে। কাজটা কারো কম নয়, কারো কম নয়। হ্যাঁ, ভিতে একবার রান্নাঘরে ঢুকলেন। সুশীলা দেবী রান্না করছেন। রান্নাঘরের তাকে একখানা বই, পাক প্রণালীর দিকে নজর পড়ল ঠাকুরের। তিনি বইখানি নিয়ে পাতা উল্টোতে লাগলেন। সুশীলা দেবী অস্বস্তিতে পড়লেন। শ্রী শ্রী ঠাকুর হাসি মুখে বললেন, সুশীলা, মাছের পোলাও রাঁধতে পারো? হ্যাঁ। সহজ সরলভাবে কৃতিত্বের হাসি হেসে উত্তর দিল, হ্যাঁ পারি বাবা। ঠাকুর সঙ্গে সঙ্গে আদেশ করলেন, তবে আজ আমায় মাছের পোলাও করে ভোগ দাও। সুশীলা চমকিয়ে উঠলেন, একই আদেশ? ব্রহ্মজ্ঞ পুরুষ বৈষ্ণব চূড়ামণিকে আমিষ ভোগ? ঠাকুর আর দ্বিতীয় কথা না বলে নিজের আসনে গিয়ে গড় টানতে লাগলেন। সুশীলা দেবী স্বামীকে সব কথা খুলে বললেন। উভয়ে একমত হলেন শ্রীগুরুর আদেশ অলঙ্ঘনীয়। মাছের পোলাও রান্না হলো। ভগবানের সামনে ভোগ নিবেদন করা হলো। ফলাফল দুই রকম হলো। নির্বিকল্প বুদ্ধিত পুরুষ নির্বিকারে আমিষ ভোগ গ্রহণ করলেন, কিন্তু ভক্তগণ সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে অত উচ্চমানে ওঠেননি, তাই নির্বিচারে আমিষ ভোগ গ্রহণ করতে পারলেন না। ঠাকুর হ্যাঁ ভোগ করলো। ত্যাগী ভক্তরা প্রসাদ মাথায় ঠেকিয়ে উঠে পড়েন। গৃহকর্তা সতীশদা আর এক সমস্যায় পড়লেন। সেবক ব্রহ্মচারীরা উপবাসী থাকবেন। রাত্রি তখন 11টা। হ্যাঁ হ্যাঁ, দৌড়ালেন বাজারে। একটা মিষ্টির দোকান ছাড়া
কোনো ফলের দোকান খোলা পেলেন না। মিষ্টি কিনে এনে কোনো রকম সাধু সেবা করিয়ে সমস্যার সমাধান করলেন। হালদার দম্পতি শ্রী শ্রী ঠাকুরের কাছে সাধু সেবার বিভ্রাটে সেবা অপরাধের আশঙ্কায় বারবার ক্ষমা চাইলেন। শ্রী শ্রী ঠাকুর সান্ত্বনা দিয়ে বললেন, মা, যা করেছো সরল বিশ্বাসেই করেছো। ভেবেছিলে প্রসাদে আবার কি দোষ? সেবকরা প্রসাদের অজুহাতে আমিষ না খেয়ে নিয়ম নিষ্ঠার পরিচয় দিয়েছে, আমাকে নিবেদন করে উঠে গেছে। গৃহকর্তাও অন্য উপায়ে সাধু সেবা করেছে। সবাই সবার ডিউটি ঠিক করছে। মাছের পোলাও উপলক্ষ মাত্র, যাও সবাই পাশ করেছো। সবারই যে দায়িত্ব পালন করছে পাঁচ সবাই তুমি আদেশ পালন করছো, ওরা ব্রহ্মচারী ঠাকুর খেয়েছে, আমরাও খাবো, ওরাও নিবেদন করছে, আমাদের নিবেদন হিসেবে ইয়ে করছে। কিন্তু তার এটা দারুণ ঘটনা দিয়ে দিল। ঠাকুর তো এটা অজানা ঘটনা এটা। হ্যাঁ, ঠাকুর তো সেইভাবে গ্রহণ করে না। না না তো মানে এলে দেখলো আর কি যে কোন ভক্ত কিরকম করে না। আর গ্রহণ নিল তো। হ্যাঁ হ্যাঁ, গ্রহণ করছে। ঠাকুর তো গ্রহণ করছে। তার কাছে সব সমান। সব সমান। কিন্তু তাই বলি তারা তো অত স্তরে উঠে নাই, ওই জন্য তারা নিবেদন করিয়া মাথা থেকে আমরা মাথা কেউ গ্রহণ করে নাই। আর সুশীলাও মানে গুরু কথা লঙ্ঘন হবে প্রোটেস্ট করে নিয়ে কিছু। তার জন্য ওরা সরল মানে সেজন্য ঠাকুর সরল মনে তারতম্য কি অত কিছু বোঝা নেই। ওই যে ঠ্যাং চরণ না করে ঠ্যাং বলছে ভুলে দিয়েছে ঠাকুরের। করতে যায় মুশকিল। বিচার করতে গেলে তো মুশকিল। সতীশদা অম্লশূলে কষ্ট পাচ্ছিলেন, শরীরও ভেঙে পড়েছিল। শ্রী শ্রী ঠাকুর মঠ থেকে সতীশদাকে নিয়ম নিষ্ঠায় থাকার জন্য উপদেশ দিয়ে চিঠি লিখলেন। আরও লিখলেন, যদি মঠে আসতে পারো তবে তোমার চিকিৎসার একটা বন্দোবস্ত করা হবে। কিন্তু প্রারব্ধ বলবান, সতীশ হালদার মরদেহ ত্যাগ করে চলে গেলেন। হ্যাঁ, হালি শহরে ভক্ত সম্মেলনীতে সুশীলা দেবী শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করেন। শোকার্ত সুশীলা দেবীকে ঠাকুর বললেন, সতীশকে কত বলেছি আমার কাছে চলে আয়, কিন্তু নিয়তি তাকে যেতে দেয়নি। সরকারি কাজই তার কাছে বড় মনে হয়েছে। চাকরি করে যাওয়ার সময় মানে এই সতীশ হালদার ছিল বিহারের লোক, কাটিহারের। হ্যাঁ, কাটিয়ার ওই তো বিহারের লোক। ওটা কোনো স্টেশন মানে বইটাই মানে দোকান করছে আর কি। ঠাকুরকে নিজেই বলছে যে আমার বইগুলো তো প্রচার করতে পারিস। উকিল ফণীভূষণ। ফণীভূষণটাই খুব শোনা যায় না। ফণীভূষণের বাড়ি খুব গেছি ঠাকুর। হ্যাঁ, 203 নং 55 তলা রোডের বাসিন্দা হাওড়ার উকিল ফণীভূষণ মিত্র। শ্রী শ্রী ঠাকুরের কালো মানিক ঠাকুর প্রসঙ্গে করতে গিয়ে বাগরুদ্ধ হয়ে যান। কালো চেহারা ছিল। হ্যাঁ, মানিক ওর মানে সন্তান নাম দিয়েছে কালো মানিক। হ্যাঁ, কালো মানিক ঠাকুর প্রসঙ্গ করতে গিয়ে বাগরুদ্ধ হয়ে যান। ফণীদা প্রেমিক গুরুর ছবি দেখে ঠাকুরের দর্শন আকাঙ্ক্ষা জাগে। বই পড়ে গোপীভাবের শিহরণ জাগে। একদিন শুনলেন প্রেমিক গুরু লেখক কলকাতার রানী শঙ্করী লেনে অশ্বিনী দাশগুপ্তের বাসায় এসেছেন। ছুটলেন সেখানে, দেখলেন তার অপরূপ মূর্তি। মুগ্ধ হয়ে গেলেন ফণীদা, চোখের পলক আর নামাতে পারেন না। ঠাকুরের চোখের চাহনি মনে হচ্ছিল শিকারী নয়ন। প্রেমের কুসুমবানে ফণীদাকে বিদ্ধ করেছে। জড়বৎ দাঁড়িয়ে রইলেন, কতক্ষণ খেয়াল নাই। সম্বিত ফিরে এলে দেখলেন ভক্তরা সব চলে যাচ্ছে। ফণীদা যেন ভয় পেয়ে বলে উঠলেন, সকলের তো সব হলো, আমার কিনারা কিছু হতে পারে কি? ঠাকুর বললেন, কাল সকালে গঙ্গা স্নান করে এসো। যমুনায় স্নান সম্ভব না হলেও গঙ্গা স্নান করে ছুটলেন গোপীবল্লভের কাছে। কাত্যায়নী মায়ের কাছে ফণীদা মনের কথা হয়তো জানিয়েছিলেন। দীক্ষা হয়ে গেল।
দায়িত্বে শ্রীচরণ যুগলে নিজেকে সঁপে দিলেন। ঠাকুর বললেন, আমি আজ হতে তোমার গুরু হলাম, আমায় প্রণাম করো। ফণিদা কাঁপতে কাঁপতে ঠাকুরের চরণ দুটি বুকে বেষ্টন করে চোখের জলে ধুইয়ে দিলেন। পরম দয়াল ঠাকুর অপার বাৎসল্যে বাষ্পকণ্ঠে বললেন, আমি তো এটাই চাই, ওঠো। প্রসাদ খেয়ে অপরাহ্নে ঠাকুরের নির্দেশ মতো একা মঠের শয়নকক্ষে ঢুকলেন। মঠে মানে একা ঠাকুরের শয়নকক্ষে ঢুকলেন, ও সরি, ঠাকুরের নির্দেশ মতো। ঠাকুর ডাকছে বলে ঠাকুর বললেন, দরজা বন্ধ করে এসো। কিছুক্ষণ তামাকু সেবন করে বললেন, সাধন ভজন করো কি হবে না। কিছুক্ষণ তামাকু সেবন করে বললেন, সাধন ভজন আর কি হবে, তুমি আমাকে একটু ভালোবেসো, তাহলেই সব হবে। সাধন ভজন প্রয়োজন নেই। ওলে কি ঠাকুরের চেয়ে বয়স বোধহয় সমবয়সী ছিল, বেশি বয়স ছিল, বেশি বয়স ছিল। জানে যে সাধন ভজন করতে হবে না, যে আর কি হবে, আমাকে একটু ভালোবাসো। অশ্বিনী তো কয়েকজন, অশ্বিনী কুমার দাশগুপ্ত, ভট্টাচার্য, অশ্বিনী কুমার রায়, হ্যাঁ অনেক কয়েকজন আছে। অশ্বিনী কয়েকজন আছে। এটা গণ্যমান্য মানে সেই প্রভাবশালী ব্যক্তিত্ব। এটা মিত্র ফণীভূষণ মিত্র উকিল। আসলে হাওড়ায় বেশি গেছে না, আর হাওড়ায় এই যে এনার গিয়ে তারপরে যে অশ্বিনী কুমার কি ভট্টাচার্য না দাশগুপ্ত, হ্যাঁ ওনার, হ্যাঁ এদের দুইজনের বাড়িতে বেশি ছিল। হাওড়ার স্টেশন ছিল, নামছে আরও দিয়েছে। পূর্ব জীবনের নাস্তিক ফণীভূষণের জীবনে অমূল্য পরিবর্তন দেখা দিল। মানে আগে নাস্তিক ছিল, মানে নেই কিছু। হ্যাঁ, মিথ্যা মামলা করা বন্ধ করলেন, মিথ্যা সাক্ষী তৈরি করে মামলা পরিচালনা করা ছেড়ে দিলেন। কমই গেল। হ্যাঁ উকিল, অনেক উকিল ছিল। যে মামলা আইনের মূলে জয়ী করতে পারবে সে সবই হাতে নিলেন। মানে যেটা না আমি ভাই আমি পাবো না অন্য জায়গায়, না ওর কাছে লোকে যাওয়া বন্ধ করে। এতে জীবিকা উপার্জনের যে ঘাটতি দেখা দেবে সে চিন্তায় আমল দিলেন না। বিচারক মহলে ফণিদা সাধু উকিল বলে পরিচিতি লাভ করলেন। তাহলে অ্যাডভোকেট হয়তো বা এর রায় শুনলে, এর কথা শুনলে হয়তো একবার কাছে ঠিক আছে, সাধু উকিল, এটা সঠিক। এটা তিনি ঠাকুরের বাণীকে অব্যর্থ বাণী বলে মনে করতেন, অব্যর্থ বাণী বলে মনে করতেন। হ্যাঁ সেটাই দেখতেছিলাম। শ্রী শ্রী ঠাকুরের প্রতি এত নিষ্ঠা ভক্তি যে ঠাকুরের নাম নিগমানন্দ কখনো মুখে উচ্চারণ করতেন না। পত্নী সন্তোষবালা মিত্র তেমনই গুরুনিষ্ঠা শিষ্যা। কলিকাতায় অবস্থানকালে শ্রী শ্রী ঠাকুর শিষ্য ফণী মিত্রের বাসায় বেশি সময় কাটাতেন, তাই অন্তরঙ্গ লীলার অনেক ঘটনা সেখানে জড়িত। শ্রীগুরু নির্ভরতার অন্যতম বিভূতি ফণিদার জীবনে প্রকাশ পায় পুরীতে। ফণিদা সাঁতারে পটু, সমুদ্র স্নান করবার ইচ্ছা জাগে। শ্রী শ্রী ঠাকুর বললেন, সাবধানে স্নান করো, বেশি দূরে যেও না। অন্তর্যামী শ্রী শ্রী ঠাকুর কিছু বিপদের আশঙ্কা প্রকাশ করতে চেয়েছিল হয়তো, কিন্তু ফণিদার সাঁতারে বিশেষ অহংকার ছিল। আমি তো পারি। তিনি ঠাকুরের কথাকে স্নেহসুলভ মনে করে সাঁতার কেটে গভীর সমুদ্রের দিকে যেতে চেষ্টা করেন। ভালোবাসে ওই জন্য বলতেছে। হ্যাঁ, হঠাৎ তিনি আন্ডার কারেন্টে পড়ে গেলেন। হ্যাঁ, বুঝতে পারলেন তিনি বিপদের সম্মুখীন হয়েছেন।
শেষ সময়ের সম্বল জয়গুরু নাম জপ করতে শুরু করেন। ফণিদা অহংকারের আবরণ ঝেড়ে ফেলে দিয়ে শ্রী শ্রী ঠাকুরের চরণে আত্মসমর্পণ করলেন। যখন জ্ঞান হারিয়ে ফেলেছেন তার খেয়াল নাই, আত্মচেষ্টার আর সুযোগ রইল না। আচমকা এক ঢেউ ফণিদাকে গভীর সমুদ্র থেকে ছুঁড়ে ফেলে দিল পারে। আর একটা ধুয়ে আসি। একবারে পাড়ে তুলে দিয়ে হ্যাঁ, জীবন রক্ষা হলো। আত্মশক্তির কার্যকারিতা যখন থেমে গেল তখন শ্রীগুরু শক্তি কাজ করলো। প্রফুল্ল ভঞ্জ দে। হ্যাঁ হ্যাঁ, এখানে একদম মানে সংকল্প। হ্যাঁ হ্যাঁ, সবারই সংবাদ কত মোটা হবে। না শুনি তা ঠিকই আছে। তাও জানা হইতেছে আমাদের, একটু একটু করে জানা হইতেছে সবগুলাই। কে কেমন মানে গুরু ভক্তি ছিল। হ্যাঁ, সংক্ষেপে জানা যাইতেছে। অহংকার ফণিভূষণ আমি সাঁতার জানতে পারি, আমার গভীর সমুদ্রে গেলেও বাকি, কিন্তু অন্তর্যামী ঠাকুর জানে যে মানে একটু অহংকার এইরকম আছে, মানে যাবেই। সুধীরঞ্জন আছে বোধ হয়, সুধীরঞ্জনও আছে, সবই আছে। সিদ্ধার্থ সবারই আছে। মোটামুটি বিশিষ্ট বিশিষ্ট ভক্তদের নিয়ে একটা অহংকারটাকে কিভাবে নাশ করলো। খেলাত পড়লে মানুষ করে না, ইষ্ট নাম জপ করে, তখন কারেন্টে তখন তো আর আন্ডার কারেন্ট। যতক্ষণ তোদের শক্তি থাকবে ততক্ষণ না, যখন মানে পারবি না আমাকে ডাকিস, আমি উদ্ধার করবো। প্রফুল্লচন্দ্র ভঞ্জদেও, ময়ূরভঞ্জের রাজা প্রফুল্লচন্দ্র ভঞ্জদেও এক বন্ধু তাকে তান্ত্রিক গুরু পড়তে দিয়েছিলেন। বইখানি পড়ে ঠাকুর সম্বন্ধে কৌতূহলী হয়ে উঠলেন। তন্ত্রশাস্ত্রে তার আগাগোড়া ঝোঁক। বইখানি পেয়ে তন্ত্রশাস্ত্র অনুশীলন করবার প্রবল আগ্রহ জাগল। শুরু করে দিলেন কিছু কিছু অনুশীলন। একদিন স্বপ্ন দেখলেন কে যেন বলেছেন, প্রফুল্ল, বেদ ও তন্ত্র গুরুমুখী বিদ্যা, তুমি সদ্গুরুর আশ্রয় করো। এক ঝটকায় ঘুম ভেঙে গেল প্রফুল্লচন্দ্রের। এ কি দেখলেন, এ যে অমোঘ নির্দেশ। চঞ্চল হয়ে উঠলেন, কোথায় পাবেন সদ্গুরু। তান্ত্রিক গুরুর প্রণেতাকে চিঠি লিখলেন, তন্ত্র সাধনা শিখতে চাই, সদ্গুরুর সন্ধান দিন। নানাভাবে গুরু খোঁজা শুরু হলো। মানে তান্ত্রিক গুরু পড়ছে, কিন্তু ওই তান্ত্রিক গুরুর প্রণেতার উপর ভরসা নাই, ওনাকেই বলতেছেন যে সদ্গুরুর সন্ধান দিন। নানাভাবে গুরু খোঁজা শুরু হলো। সাক্ষাৎ পেলেন এক অঘরী বাবার। মনে বিশ্বাস এলো এর দ্বারাই সব মুশকিলের আসান হবে। রাজা সাহেব রাজকার্য ছেড়ে দিয়ে উদ্ভ্রান্তভাবে অঘরী বাবার পিছু পিছু ঘুরলেন বেশ কিছুদিন। অঘরী বাবার গালমন্দ এমনকি প্রহার পর্যন্ত সহ্য করলেন। প্রফুল্লচন্দ্র তবু তাকে ছাড়লেন না। শিখাতে হবে তন্ত্রশাস্ত্র। হার মারলেন অঘরী বাবা, বললেন, বেটা, আমি তোর গুরু নই, তবে শীঘ্রই তার দেখা পাবি। কিন্তু রাজা সাহেবের যে তর সইছে না। তার মানে অঘরী বাবারা সিদ্ধ ছিল, আমার দ্বারা হবে না, যে আমি তোর গুরু নই, আমার দ্বারা তোর হবে না। ময়ূরভঞ্জের অধিষ্ঠাত্রী দেবী দন্তিকেশ্বরী, দন্তিকেশ্বরী মানে কালী। হ্যাঁ হ্যাঁ, হয়তো ওখানে মায়ের দাঁত পড়ছে, এটা হইতে পারে কোনো পেটে যদি হয়। রাজবাড়ির সব কাজেই মাকে পূজা দিয়ে অনুষ্ঠান করা হয়। প্রফুল্ল ভঞ্জদেও ধন্যা দিলেন, মা, বলে দাও কে আমার গুরু। 3 দিন অনাহারে পড়ে রইলেন মায়ের দুয়ারে। দৈবাদেশ হলো, কাল যার আগমন বার্তা পাবে তিনিই তোমার গুরু। মাই বলে দিল। পরদিন একখানা চিঠি পেলেন হাওড়া থেকে। শ্রী শ্রী নিগমানন্দ স্বামী
ভূষণ মিত্রের বাড়িতে অবস্থান করছেন, দেখা করতে পারেন। খবর হলো আর সময় নষ্ট করতে চান না রাজা সাহেব, ছুটলেন হাওড়ায়। সঙ্গে নিলেন বস্তার রাজ্যের কুলগুরুর ভাইপো পণ্ডিত রূপনাথ শর্মা, মানে একজনকে সঙ্গে নিলেন। 203 নং 55 তলা রোডে ফণিমিত্রের বাড়ি গেলেন। শুনলেন ঠাকুর ডায়মন্ড হারবারে গেছেন, রাত্রি নাগাদ ফিরবেন। বসে রইলেন শ্রীগুরুর প্রতীক্ষায়। সে যত দেরি হোক সাধুর সঙ্গে দেখা না করে উঠবেন না। রূপনাথ রাজা সাহেবের সেবা ত্রুটির জন্য ব্যস্ত হয়ে উঠলেন। মানে ফণিভূষণের নাম দিয়ে দিয়েছে এবার রূপনাথ। সরি রূপনাথ শর্মা, কুলগুরুর ভাইপো। হ্যাঁ, ওই রাজার আগের রাজার কুলগুরু ভাইপো। রূপনাথ রাজা সাহেবের সেবা ত্রুটির জন্য ব্যস্ত হয়ে উঠলেন। তিনি নির্বিকার। রাত্রি 9টা নাগাদ এক মোটর গাড়ি এসে দাঁড়ালো। রাজা সাহেব দেখলেন এক জ্যোতির্ময় পুরুষ গাড়ি থেকে নামলেন। দৃষ্টি আকর্ষণ করার মতোই চেহারা। দর্শনে প্রাণটা তৃপ্তিতে ভরে ওঠে। রাজা সাহেবের অনুমান অসত্য নয়, ইনি শ্রী শ্রী নিগমানন্দ স্বামী, তান্ত্রিক গুরু পুস্তক প্রণেতা। লুটিয়ে পড়লেন চরণ কমলে। রাজদম্ভ মান মর্যাদা শ্রীচরণে উৎসর্গ করতে চাইলেন প্রফুল্ল ভঞ্জদেও। শ্রী শ্রী ঠাকুর কৌপিন সম্বল সন্ন্যাসী হয়ে ভূমার সন্ধান পেয়েছেন, ব্রহ্মজ্ঞ হয়েছেন। তাই তিনি রাজার উপরে মহারাজা। প্রফুল্ল ভঞ্জদেও এর রাজকীয় পোশাকে তার কোনো কৌতূহল নাই। ঠাকুর প্রণাম গ্রহণ করলেন বটে, কিন্তু কোনো কথা না বলে দোতলায় উঠে গেলেন। সঙ্গী রাজা আছে, হ্যাঁ করবে কিচ্ছু না, নাম নিয়ে চলে গেল। সঙ্গী রূপনাথ শর্মা বলে উঠলেন, ওহো কি তেজস্বী রূপ! মনে হলো সত্যযুগের ব্যাস বশিষ্ঠ পরাশরের কাছে চলে এসেছি। প্রফুল্ল ভঞ্জর সাধু দর্শন হলো, কিন্তু কি আদেশ তা তো জানা গেল না। আরও কিছুক্ষণ বসে রইলেন। এক ব্রহ্মচারী নেমে এসে সংবাদ দিলেন, এত রাত্রিতে দেখা হবে না, কাল আসবেন। রাজা, অন্য কেউ হলে তো বাপ রে বাপ, রাজা আসছে তা হ্যাঁ, রাজা দেখা করে বেড়াচ্ছে, তার কত হয়তো আপ্যায়ন হতো, কিন্তু ঠাকুরের কোনো ভ্রুক্ষেপ নাই। কি আছে তো জানেই না কি জিনিস। রাজা রাজা, কিন্তু ঠাকুর হলো মহারাজা। এই যে সন্ন্যাসী হয়ে ভূমার সন্ধান পেয়েছেন, এই ভূমা মানে নিশ্চয়ই কিছু হবে। এটা ব্রহ্মের সন্ধান, হ্যাঁ, ব্রহ্মজ্ঞ হয়েছেন, তাই তিনি রাজার উপরে মহারাজা। ফিরে গেলেন সে রাত্রে প্রফুল্ল ভঞ্জ। আবার পরের দিন ধন্না দিলেন। এবার দর্শন হলো, কথাও হলো অনেক। তন্ত্র সাধনার অনেক তত্ত্বকথা বুঝে নিলেন, কিন্তু দীক্ষা পেলেন না। শ্রী শ্রী ঠাকুর বললেন, চৈত্র মাসে আমি পুরীতে থাকব, তুমি সেখানে এসো। দীক্ষা দিলি না। 1334 সালের চৈত্র মাসে রাজা সাহেব পুরীতে এলেন। দীক্ষার জন্য রাজকীয় উপকরণ সঙ্গে আনলেন। কাশ্মীরি শাল, তসর গড়ত, রূপার থালা বাসন, হীরা পান্না, পাকরাজ মুক্তা খচিত কতকগুলো অলঙ্কার, সুদৃশ্য বেতের ঝুড়িতে আরও কত কি, একদম সব রাজা। দক্ষিণার জন্য এনেছেন সবৎসা গাবি আর 1001 টাকা। হ্যাঁ, গাবি মানে বাছুর সহ গাবি। 1334 সাল। হ্যাঁ, গরু বাছুর সহ বর্তমানে 1 কোটি সমান বাছুর গরু। একদম হিরে পান্না, পাকরজ মুক্তা খচিত কতকগুলি অলঙ্কার। রাজা দীক্ষা নিবে,
তখন তো সোনার আর এত অভাব ছিল না, সোনা প্রায় বাড়ি বাড়ি ছিল। আর তখন রাজার ঘরে তবে বলে প্রচুর সোনা। রাজা রাজ দরবার রাজা সাহেব তান্ত্রিক দীক্ষা পেলেন। গুরু গিয়ে কয়েকদিন থেকে মনের নানা প্রশ্নের সমাধা পেয়ে অভিভূত হয়ে গেলেন। একদিন ধরে বসলেন, বাবা আপনি আমাকে আশ্রয় দিলেন, আবার আপনার মেয়ে প্রফুল্ল কুমারীকে আপনার শ্রীচরণে স্থান দিন। আমার রাজ্যে আপনার শ্রীচরণ ধুলি আমরা কামনা করি। রাজ্যে ডাকলো। রাজ্যে ডাকলো। শ্রী 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 ঠাকুর মহারাজ সম্মতি দিলেন। তিনি রাজার বাড়ি যাবেন আশ্বিন মাসে, তখন চৈত্র মাস, আশ্বিন মাসে যাবেন। পুরীতে দীক্ষা দিলে আশ্বিন মাসে যাবে। 1335 সালে আশ্বিন মাসের শেষের দিকে শ্রী শ্রী ঠাকুর বস্তার রওনা হলেন। প্রজ্ঞানন্দ সরস্বতী, হরেন ব্রহ্মচারী, ফণিমিত্র ঠাকুরের সঙ্গী হলেন। ফোনেও গেছি। শ্রী শ্রী ঠাকুর দিনের গুরু নন, এবার রাজগুরু, মানে দিন মানে গরিবের গুরু নন, এবার রাজগুরু। বিলাসপুর স্টেশন থেকে রাজা সাহেবের সেক্রেটারি মিস্টার যোশী তার লোকজন নিয়ে ঠাকুরকে অভ্যর্থনা করে নিয়ে চললেন। দুর্গম পাহাড়ি রাস্তা, খরস্রোতা নদী, সপাত সংকুল ভয়ঙ্কর বন জঙ্গল পার হয়ে ঠাকুর বস্তারে পৌঁছলেন। কুলপুরোহিত ও রাজকর্মচারীগণ ফুলমালা দিয়ে সসম্মানে শ্রী শ্রী ঠাকুরকে রাজকীয় অভ্যর্থনা করে নিয়ে চললেন। শোভাযাত্রা রাজপ্রাসাদের তোরণে এলে রাজা রানী জোর হাতে নত শিরে নানা রকম বাদ্য সহকারে রাজগুরুকে খাস অন্দরমহলে বরণ করে নিয়ে গেলেন। বিজয়া দশমীতে রাজপরিবারের চিরাচরিত দরবার দিবস পালন করার রীতি। দশমীর দিন, তার মানে আশ্বিন মাসের শেষে, অর্থাৎ দুর্গা পূজার ঠিক আগে। ওই দশমীর সময় গেছে। হ্যাঁ, বিলাসপুর থেকে নামিয়ে গেলাম মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে বিজয়া দশমীতে, মানে সেদিন দশমী ছিল, রাজপরিবারের চিরাচরিত দরবারে বিজয়া দশমীতে দিন একটা উৎসব হয়। হ্যাঁ, রাজপরিবারে প্রথা। ঠিক দরবার দিবস পালন করবার দিন সেদিন ছিল। রাজা সাহেব এদিন প্রজাদের নিয়ে বসেন দরবারে। শ্রী শ্রী ঠাকুরের উপস্থিতিতে আরও সমারোহ করা হয়েছে, ওই দিনটা আরো বেশি ঘটা হয়। বেশি আয়োজন করা হয়েছে। রাজগুরু এবারে রাজ অতিথি, তাকে রাজা বেশে সজ্জিত করে দরবার গিয়ে সম্মানিত অতিথির আসনে বসানো হলো। ঠাকুরের যে ওই রাজকীয় মূর্তির, হ্যাঁ হ্যাঁ, ওই পোশাকটাই ছিল। ওইটার বস্তা রাজাই দিছে। দিয়ে বসাইছে। মানে রাজগুরু এতদিন ছিল রাজার গুরু, এবার রাজ অতিথি হয়ে আসলো আবার। রাজার সাজে সজ্জিত করে গুরুকে বসাইছে। হ্যাঁ, ওই ফটোটা আছে। অধীনস্থ জমিদারগণ, বিশিষ্ট প্রজা ও রাজগুরু নিয়ে রাজা রানী মহাসমরে দরবার দিবস পালন করলেন। এক শুভ দিনে রানী প্রফুল্ল কুমারীকে শ্রী শ্রী ঠাকুর দীক্ষা দিলেন। সেবার 15 দিন বস্তারে ঠাকুর সশিষ্যে অবস্থান করেন। তারপর বস্তারের রাজগুরু কাঙ্গালদের কাছে আবার কাঙ্গালের ঠাকুর হয়ে ফিরে এলেন। রাজাতে এসে আবার কাঙ্গালের ঠাকুর। কাঙ্গালের ওখানে মহাসমার রেসপেক্ট পাইছে খুব, খুব মানে অনুদান। রাজবাড়ির যে কদিন 15 দিন ছিল, এখানে গিয়ে তো একদম সেই ইয়ে ছিল। আর ঠাকুর কোথাও গিয়ে রাত্রিবেলা না সেবা করেই ঘুমিয়ে পড়ছে। একদিন এক ভক্ত কি যেন নাম ছিল, তিনি ঠাকুরের জন্য ইয়ে করছেন, মিষ্টান্ন রান্না করছে, সেই মিষ্টান্নের মধ্যে চিনি না দিয়ে লবণ দিচ্ছে। ঠাকুর সেটাও গ্রহণ করে অনেক ঘুমিয়েছে, গ্রহণ করতে পারে না, কিন্তু বলতে দেয় নাই। যে যেমন নবীনের বাড়িতে নবীনের গোসানি বাড়ি ঘটে। গোসানি মূর্তি। ওই যে বাড়ি গেল আলোকধারী। ওই বাড়ি আলোকধারী, আলোকধারী। হ্যাঁ, নবীন কবিরাজ, নবীন পণ্ডিত, হ্যাঁ, নবীন সাধু, নবীন পণ্ডিত, নবীন কবিরাজ, ওর অনেক নাম। ভালো হয়েছিল লোকটা। কুচবিহার গাঁজা মজুর খাচ্ছে ঠাকুরের, খায় খায় সবাই এসে বলছে ও কই রে, ওর এখন দেরি আছে, খালি খালি
গিয়ে কি টিপ ধরালাম না দেরি হবে, টিকিটটা ধরে টিকিটটা ধরেছে এর জন্য দেরি করছে রে। থাকলে কোনো ঠাকুরের অন্তরঙ্গ অন্তরঙ্গ হ্যাঁ হ্যাঁ প্রাণের কথা স্মরণ না। আর ঠাকুর গুরুরা শুনে বসেছে ঠাকুর ওইটাই চাইছে, একদম সহজ সরল ভাব, মানে শিশু সুলভ ভাবটা। কৃত্রিমটা ঠাকুর পছন্দ করেন না 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 ওই ভণ্ডামি পছন্দ করে না, ওই না। কৃত্রিমটাই ওই মানুষ দেখা পছন্দ করে না। 1342 সনে রাজা সাহেব সপরিবারে বিলেতে যাবার সময় পুরীতে কয়েকদিন থেকে যান। সে সময় ঠাকুরের সঙ্গে অনেক কথা হয়, গুরু শিষ্য অনেক সংবাদ আদান প্রদান করেন। প্রফুল্লভঞ্জ ময়ূরভঞ্জের শিমলিপাল পাহাড়ে তার দেবীকুণ্ডের রোমাঞ্চকর আবিষ্কারের কাহিনী ব্যক্ত করেন। শ্রী শ্রী ঠাকুরও চীনেশপুরের কালীবাড়ির সঙ্গে প্রফুল্লভঞ্জের পূর্বজন্মের সম্বন্ধের কথা বললেন। প্রফুল্লভঞ্জের আগে কী ছিল সেটা, হ্যাঁ। পুরী থেকে বিদায় নেবার সময় প্রণাম করলেন। শ্রী শ্রী ঠাকুর আশীর্বাদ করলেন, প্রফুল্ল সর্বদা প্রফুল্ল থেকো। রাজাটিতে প্রফুল্লচন্দ্রের নাতি এসেছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজীর ভঞ্জদেব, হ্যাঁ দেখা হলো না নাতি এই যে গত সম্মেলনে, সম্মেলনে আচ্ছা বংশধর আছে। রাজহাটি না অলিন্দায়, না অলিন্দাতে না, রাজাটি রাজহাটিতে না, হ্যাঁ যাই হোক আসছে। অঘ্রাণ মাসে শ্রী শ্রী ঠাকুর বিদেয়ী হবার পূর্ব মুহূর্তে প্রফুল্লভঞ্জ লন্ডনের বাসায় ঠাকুরের দর্শন পান। তার বৈঠকখানা ঘরে শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। বিস্ময়ে হতবাক রাজা সাহেব। লন্ডনে, হ্যাঁ, অলৌকিক ঘটনা তিনি তখন লন্ডনে বসে আছেন, তার ঠাকুরের সেই সময় দর্শন পান আর কি, তার বৈঠকখানার ঘরে। বিস্ময়ে হতবাক রাজা সাহেব, তিনি এমন আচমকা দর্শন পেয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। শ্রী শ্রী ঠাকুর তাকে একটি নরকপাল দিলেন, কিন্তু মুখে কিছু বলছেন না। প্রফুল্লভঞ্জ কৌতূহলী হয়ে কিছু জিজ্ঞেস করতে যেতেই দেখেন নরকপালও নাই, ঠাকুর মহারাজও অন্তর্ধান করেছেন। নরগোপাল দিচ্ছে মানুষের হ্যাঁ হ্যাঁ, মাথার খুলি। খুলি একটা দিচ্ছে, বুঝলাম। প্রশ্ন জাগলো রাজা সাহেবের মনে, তবে কি তন্ত্র সাধনার আরও অগ্রগতির ইঙ্গিত, না কোনো অশুভ সংবাদের পূর্বাভাস? এধারে ওই 1342 সনের ফাল্গুন মাসে মহারানী প্রফুল্লকুমারী লন্ডনে দেহত্যাগ করলেন। সংসারে বিতৃষ্ণা এসে গেল রাজা সাহেবের। রাজ্যপাটে আর মন বসে না। ঠাকুরের অশুভ ইঙ্গিতের পূর্বাভাস প্রফুল্লকুমারীর মৃত্যু বলে মনে হলো। তার আদরের কন্যা প্রফুল্লকুমারীর নরকপাল একবার দেখিয়ে তিনি নিজের কাছে রেখে দিলেন। এটা ঠাকুরেই আর কি, ঠাকুর বলছে সে। হ্যাঁ, প্রফুল্ল এবার বাকি জীবনটা সাধনায় কাটাবেন বলে স্থির করলেন। 7 বছরের পুত্র প্রবীরকে রাজ্যাভিষেক করিয়ে মহারাজ উপাধি দিয়ে বস্তারের সিংহাসনে বসালেন। 7 বছরে, হ্যাঁ ছেলেকে হ্যাঁ, রাজা সাহেব দ্বিতীয়বার বিবাহ করেন তিলোত্তমা দেবীকে, কিন্তু মন দিলেন তন্ত্র সাধনায়। কিছুদিন পর হরিদ্বার কুম্ভ মেলায় সস্ত্রীক যোগদান করেন। সেখানে তান্ত্রিক অতুলানন্দের সঙ্গে দেখা হয়। অতুলানন্দ রাজা সাহেবকে জানান তাকে তন্ত্র সাধনায় সহযোগিতা করতে তিনি ঠাকুরের কাছ থেকে নির্দেশ পেয়েছেন। ঠাকুরের সেবক, হ্যাঁ। এই কাজের জন্যই অতুলানন্দ মানস সরোবর থেকে কুম্ভমেলায় এসেছেন। শ্রী শ্রী ঠাকুর বিদেয়ী হয়েও অনুগত শিষ্যকে সাধন পথে চালিত করার অভিনব পন্থার কথা ভেবে প্রফুল্ল ভঞ্জদেও অভিভূত হয়ে যান। তার মানে এটা ঠাকুরের বিদেয়ী হওয়ার পরে, হ্যাঁ হ্যাঁ, অতুলানন্দ, ওই যে নির্দেশ যেমন যোগী গুরু গেছে সুমরু দাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রকম তোমাকে পাঠাচ্ছে, ঠাকুরই পাঠাচ্ছে। আমি তোমার নির্দেশ পাচ্ছি, নিগমানন্দ পাঠাচ্ছে আমাকে, হ্যাঁ আমাকে মন্ত্র শিক্ষা দেওয়ার জন্য। ঠাকুরের গুরুগিরি বা ভাত দেওয়া 3 জন সিলেকশনের মধ্যে তো একজন ছিল ওই ভঞ্জদেব, প্রফুল্ল ভঞ্জদেব, হ্যাঁ। আমরা কালে গুরুগুরি না মানে তন্ত্র 3-4 জনের কথাই ছিল, 3 জন, তার মধ্যে একজনকে। অতুলানন্দ রাজা সাহেবকে মহাচীন সাম্রাজ্যাভিষেক করান।
ওটা তন্ত্রের একটা ভাগ। কতক্ষণ হলো? পরেরটা কার আছে? আদিনাথ সূত্রধর। এই নামগুলো আমরা মানে ইয়েতে পাইনি আর কি, ওগুলো ছোট